ভারতের ওপর ইউরোপীয় উপনিবেশ স্থাপনের ইতিহাস শুরু হয় মধ্যযুগের একদম শেষের দিকে। 15 শতকের সূর্য অস্ত যাবার আগে থেকেই বিভিন্ন ইউরোপীয় দেশ নতুন বাণিজ্য পথের সন্ধানে এবং প্রধানত মশলার বাণিজ্য বা স্পাইস ট্রেডের জন্য ভারতমুখী হয়। ভারত উপমহাদেশ তখনও পৃথিবীর সব থেকে বিত্তশালী ভূখণ্ড, তাই মুনাফার সম্ভাবনাও বিস্তর। 1498 সালে ভাস্কো ডা গামার হাত ধরে প্রথমে আসে পর্তুগিজরা, এরপর একে একে হল্যান্ডের ডাচরা, ডেনমার্কের ড্যানিশরা, ফরাসিরা এবং শেষে ইংরেজরা তাদের পসরা নিয়ে হাজির হয় ভারতের বিভিন্ন প্রান্তে। 17 শতকের গোড়ার দিকে 1620 সালে ড্যানিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসে ঘাঁটি গাড়ে দক্ষিণ ভারতের ট্র্যাঙ্কেবারে, যার আরেক নাম তরঙ্গমবাড়ি। এই এপিসোডে আপনাদের নিয়ে যাব সেই তরঙ্গমবাড়িতে, ভারতের মিনি ডেনমার্কে। গত পর্বে আপনাদের নিয়ে গেছিলাম ভারতের সেকেন্ড লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট, দ্বিতীয় সুন্দরবন, পিচাভারামে। আমাদের সেই অসামান্য অভিজ্ঞতা যদি মিস করে গিয়ে থাকেন তো পরে লিংক দিয়ে দিলাম, প্লিজ দেখে নেবেন, ভালো লাগবে। মানে অ্যামাজনের জঙ্গলে যদি না যেতে পারেন না যান, পরোয়া নেই, পিচাভারামে চলে আসুন। সকালে পিচাভারাম ঘুরে আমরা বেরিয়ে পড়েছিলাম ট্র্যাঙ্কেবারের উদ্দেশ্যে। পিচাভারাম থেকে প্রায় 70 কিলোমিটার দক্ষিণে আমরা ড্রাইভ করলাম ইস্ট কোস্ট রোড ধরে। দুপুরের মধ্যেই পৌঁছে গেলাম মিনি ডেনমার্ক ট্র্যাঙ্কেবারে। আমরা পিচাভারাম থেকে বেরোলাম, বেরিয়ে 70 কিলোমিটার ড্রাইভ করলাম। মাঝে খুব জোর বৃষ্টি হচ্ছিল, এখন উঠে গেছে খুব রোদ্দুর। তো আমরা আজকে এখন চলে এসেছি 17th সেঞ্চুরির ড্যানিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেটেলমেন্ট তরঙ্গমবাড়ি, ট্র্যাঙ্কেবার। আপনারা ট্রাভাঙ্কোরের সঙ্গে গোলাবেন না, ট্রাভাঙ্কোর কেরালায় ত্রিভাঙ্কুর যাকে বলা হয় সেটা আলাদা, ট্র্যাঙ্কেবার আলাদা। আমরা এখন এই তরঙ্গমবাড়িতে এসেছি মানে এখন ঢুকছি। সামনে রয়েছে ট্র্যাঙ্কেবারের সিটি গেট। এই গেটকে বলা হয় টাউন গেট। তৈরি হয়েছিল 1792 সালে। যে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি এটার নাম হচ্ছে কিং স্ট্রিট। ট্র্যাঙ্কেবারে ড্যানিশ সেটেলমেন্ট হওয়ার আগে এইটা ছিল নায়ক সাম্রাজ্যের অধীনে। তাঞ্জাবুরের নায়ক মানে এটা হচ্ছে চোলারা ততদিনে চলে গেছে, চোলারা শেষ হয়ে গেছে কারণ 17th সেঞ্চুরি পড়ে গেছে, পান্ডিয়ারাও শেষ হয়ে গেছে। 1620 তে যখন এই সেটেলমেন্টটা শুরু হয় তখন যে নায়ক রাজা ছিল তার নাম ছিল রঘুনাথ নায়ক, এবং বলা হয় যে তখন ডেনমার্কের যিনি রাজা ছিলেন কিং ক্রিশ্চিয়ান IV, সে তার এনবয়কে পাঠান এখানে। রঘুনাথ নায়কের সাথে একটা চুক্তি সই হয়, প্রত্যেক বছর একটা ডেফিনিট অ্যামাউন্ট তাঞ্জোরের রাজাকে পে করতে হবে এবং এইখানে ড্যানিশরা থাকতে পারেন। এবং জানেন সেটা ভ্যালুটা কত ছিল? কোনো আইডিয়া? কত? 3111 টাকা। বছরে 3111 টাকা দিত। আমরা এখন এসে গেছি, আমরা ঘুরে দেখবো। তার আগে একটু হোটেলে চলে যাই, চেক ইন করে তারপর আমরা ঘুরে দেখবো। একটা চেঞ্জ অফ প্ল্যান হয়েছে। আমরা হোটেলে যাব বলেছিলাম, কিন্তু হোটেলে যাওয়ার আগে আর একটা জায়গায় আপনাদের দেখিয়ে ঘুরিয়ে তারপরে যাই। এইখানে সমুদ্রের উপরে একটা এরকম পিয়ার আছে। পিয়ার মানে একটা রাস্তা সমুদ্রের মধ্যে চলে গিয়ে সমুদ্রের মধ্যে থেমে যায়, মানে সমুদ্রের দুদিকে জলের মধ্যে দিয়ে ড্রাইভ করে যাওয়া যায়। তো আমরা এখন সেখানে যাচ্ছি, দেখুন। চলুন আমরা ড্রাইভ করে যাই সমুদ্রের মাঝখানে।
অসাধারণ জায়গা সত্যি। এদিকে সমুদ্রের শেড গুলো দেখেছো বিভিন্ন কিভাবে চেঞ্জ হয়েছে, সত্যি। আর এই সামনে এখানটায় ওইখানটায় এসে শেষ হয়ে যাবে এবারে। কি বুঝছো? দারুণ। আপনারাও দেখুন একবার জলের রংটা। দুর্ধর্ষ জায়গাটা একবার দেখুন। হ্যাঁ, পাবলিক এখানে অফকোর্স প্লাস্টিক ফেলে গেছে, সেটা নিয়ে আর কিছু আমার বলার নেই, বাট জায়গাটা একবার দেখুন। ওই হচ্ছে পার, ওইখান থেকে আমরা ড্রাইভ করে এলাম, এই রাস্তা ধরে আমরা ড্রাইভ করে এলাম সমুদ্রের মাঝখানটায়। এইখানে এরকম পাথর দিয়ে বাঁধানো আছে, আর এইখানে এই বে, মানে ওরা যে এই পেছনে যে ব্যাক ওয়াটারটা তৈরি করেছে আর্টিফিশিয়ালি, এই পাথর ফেলে একটা রকম বে মতো তৈরি করেছে। আর এখান দিয়ে এই যে যত মাছ ধরার যত নৌকো ওখানটায় আছে সব এখান দিয়ে বেরিয়ে এই বঙ্গোপসাগরে চলে যাচ্ছে। ওপরে দেখুন দুটো ব্রাহ্মণী কাইট উড়ে বেড়াচ্ছে, দারুণ দেখতে। এই রাস্তা ধরে আমরা ড্রাইভ করে এলাম, এই রাস্তাটা ধরে। যেমন দেখতে পাচ্ছেন দুদিকেই জল, যেরকম আস্তে আস্তে আপনাদের দেখিয়েছি। আজকে এত বৃষ্টি হচ্ছিল একটু আগে, আর এখন ভালো ব্রাইট রোদ্দুর উঠেছে, কিন্তু ওয়েদারটা ভালো। মানে অক্টোবর মাসে বেশ গরম লাগছিল দুদিন আগেও, কিন্তু এই বৃষ্টি বাদলাটা হয়ে গিয়ে একটু এখন সমুদ্রের পাশে এসে এমনিতে হয়তো খুবই গরম লাগতো, কিন্তু এখানে বেশ ভালো হাওয়া দিচ্ছে। কালকে সানরাইজের সময় এখানে আসার চেষ্টা করব, একদম একদম, যদি না ঘুমিয়ে পড়ে যাই। না না, অ্যালার্ম দিয়ে দেবো। তো এবারে হোটেলে যাই, চেক ইন করি, তারপর এখানে আসল জিনিস যেটা আছে, ড্যানিশ ফোর্ট। ফোর্ট ড্যান্সবার্গ, সেকেন্ড লার্জেস্ট ড্যানিশ ফোর্ট অফ দ্য ওয়ার্ল্ড। এটা সব থেকে লার্জেস্ট ড্যানিশ ফোর্ট, সেটা ডেনমার্কেই আছে। সেটার নাম কি? কর্নবার্গ। সেটা হচ্ছে ফোর্ট কর্নবার্গ। হ্যাঁ। আর এটা হচ্ছে ফোর্ট ড্যান্সবার্গ। এটা হচ্ছে দ্বিতীয় বৃহত্তর ড্যানিশ ফোর্ট পৃথিবীতে। তো সেটা দেখাবো। তো চলে যাই হোটেলে, চলুন গাড়িতে বসি। আমরা এসে পৌঁছলাম আমাদের হোটেলে, বাংলো অন দ্য বিচ। এটা 17th সেঞ্চুরির ডেনমার্কের, মানে ড্যানিশদেরই বাংলো ছিল। তারপরে একদম ধ্বংসস্তূপ হয়ে যায়। তারপরে টাটা, মানে তাজ হোটেল এটাকে কিনেছিল। পরে এটা হ্যান্ড ওভার হয়ে যায় নিমরানা গ্রুপের কাছে। তো এখন এটা নিমরানা গ্রুপ চালায়। ভেতরের ডেকোর সেই যুগের মতো করেই করা, বোঝা যায় যে টাটার হাতে ছিল একসময় হোটেলটা।
change. We don't need to worry at all. সবই তখনকার মতো করেই ডেকোর রাখা, অফকোর্স অ্যামিনিটি এখনকার দিনে যা হয় সবই আছে। In the sun, it's already begun. You are my one. With a simple mind, we should find some more time. We don't need to worry as it's already begun. You are my one. We just dance, find romance, second chance. We don't need to worry at all. এদের সাথে কথা বলে আর একটা রুম গ্রাউন্ড ফ্লোরে, আমাদের তো ফার্স্ট ফ্লোরে রুম দেখিয়েছি, এইখানে একটু কম দাম এই ফ্লোরের রুমগুলো, বাট একটু দেখিয়ে দিই। এইদিকে বাথরুম আছে, এইখান দিয়ে দরজা, যেরকম উপরে ব্যালকনিটা আছে এটা ঠিক উপরে যে রুমটা আছে তার নিচে বা তার পাশে হবে। দরজা দিয়ে বেরোলে ঠিক আমাদের উপরের রুমের মতনই এইরকম এখানে সিস্টেম আছে, যার যার রুমের সামনে। তো এই রুমের সামনে এইখানে খাবার জায়গা, আর সামনে এখানে সমুদ্র। আমরা এবার পদব্রজেই যাচ্ছি আপনাদেরকে ফোর্ট ড্যান্সবার্গ দেখাতে। এই যে হোটেলের গেট, এই হোটেল থেকে আমরা বেরোলাম, ওইটা হলো ফোর্ট ড্যান্সবার্গ। এই হলো সেই ঐতিহাসিক ফোর্ট ড্যান্সবার্গ। ফোর্ট ড্যান্সবার্গ 17 আর 18 শতকে ড্যানিশ বাণিজ্য ও ঔপনিবেশিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এটি ডেনমার্ককে ইউরোপের বাইরে একাধারে একটি বাণিজ্যিক কেন্দ্র এবং একটি কলোনি স্থাপন করার সুযোগ করে দিয়েছিল। 1620 সালে এই ড্যানিশ ফোর্টের এস্টাবলিশমেন্ট হয়েছিল। ক্রমে এই দুর্গ করমণ্ডল উপকূল তথা সমগ্র ভারত মহাসাগর অঞ্চলে ড্যানিশ বাণিজ্যের মূল কেন্দ্র হয়ে ওঠে। ডেনমার্কের ফোর্ট ক্রনবার্গের পর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর এই ড্যানিশ দুর্গটি ইউরোপীয় এবং ভারতীয় স্থাপত্য শৈলীর সংমিশ্রণের প্রতীক, যা পরবর্তী ধর্মীয় ও সাংস্কৃতিক সমন্বয়ের পথও প্রশস্ত করেছিল। লেট 18th সেঞ্চুরির পর থেকে যখন ড্যানিশ এস্টাবলিশমেন্ট এখানে উইক হতে থাকলো, তখন আস্তে আস্তে কিন্তু এখানের সবকিছু কাজ শিফট হয়ে গেল কোথায় বলুন তো, আমাদের শ্রীরামপুরে। কিন্তু তখনও ইন্ডিয়াতে ড্যানিশ সেটেলমেন্টের হেডকোয়ার্টার কিন্তু এই ট্র্যাঙ্কিবারই ছিল। 1845 সালে যখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি একদম ফুল স্ট্রেংথে, তখনই ফোর্ট সহ পুরো ট্র্যাঙ্কিবারকে বেচে দেওয়া হয়েছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে, এবং এই ফোর্ট বিক্রি করা হয়েছিল 12.5 লক্ষ টাকায়। ওই ফ্ল্যাগ পোলে কোনো সময় ডেনমার্কের ফ্ল্যাগ উঠতো, হ্যাঁ, তারপরে এক সময় ব্রিটিশদের ফ্ল্যাগ উড়েছে, তারপরে এখন আই এম শিওর 26শে জানুয়ারি আর 15th অগস্ট ভারতের আমাদের ফ্ল্যাগ ওড়ে। এই গ্রাউন্ড ফ্লোরে এখানে স্টোর রুম কিছু রয়েছে, পোল্ট্রি রয়েছে, আর বন্দীদের এইখানে বন্ধ করে রাখা হতো সেই রুমগুলো রয়েছে। ইনফ্যাক্ট সিপাহীরা যদি রেস্ট নিতে চাইতো তার জন্য ওখানে কিছু রেস্ট রুম রাখা আছে। আর ওপরে থাকতো গভর্নর আর প্রিস্টসরা। কিন্তু গভর্নরের বাড়িতে উল্টো দিকে। হ্যাঁ একদমই, কিন্তু একদম শুরুতে যখন ফোর্টটা স্টার্ট হয়েছিল তখন এই ওপর তলায় গভর্নর থাকতো। এই যে গ্রাউন্ড ফ্লোরে এই রুমগুলো দেখছেন, এইখানে সিপাহীরা থাকতো, লিভিং রুম ফর সোলজার্স। এইখানে দেখো গান পাউডার রাখা হতো। রুম ফর গান পাউডার। এটা হচ্ছে ওয়াটার গেট।
এখানে জল ঢুকতো, হ্যাঁ, এখন আমার ভয়েস খালি ভেতর থেকে ইকো হচ্ছে। হয়ে আসছে। তবে না, ভাবার বিষয়, সিপাহীদের জন্য এরকম ছোট ছোট ঘর, হ্যাঁ, ওই এরকম বাংকার থাকে আর কি। সে পোল্ট্রি রুম, এইখানে সেপাইদেরকে রাখা হতো পরপর, আর এখানে মুরগি থাকতো। তো ওখানে চিকেন, তার পাশেই কিচেন। এখানে স্টোর রুম, কিচেনের জন্য মশলাপাতি, মোস্ট ইম্পর্টেন্ট জিনিস এই রুমটি। আমাকে আর বুঝিয়ে বলতে হবে না এটা কেন ইম্পর্টেন্ট। তারপর এখানে একটা সিঁড়ি ছিল, আমার মনে হয় এখানে সিঁড়ি এখনো আছে। সিঁড়ি আছে, কিন্তু সিঁড়িটা এখানে সেটা ডেড এন্ডে বন্ধ হয়ে যায়। এখানে কারাগারগুলো ছিল। হ্যাঁ, আর এটা কারাগারই ছিল, নিচু সিলিং দেখেছো? হ্যাঁ, ছোট 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 এখানে এরকম ঘর মতো ছিল। মানে সত্যি এখানে কত লোক, মানে আহত, মৃতপ্রায়, ভয়ে লোক ছিল বলো। হ্যাঁ, মানে আমার মনে হয় 5 ফিট উঁচু হবে খালি এটা। 5 ফিটের একটু বেশি হবে, 5.5। আমার 6, 5, 7। আমার মাথাটা জাস্ট অ্যাবাউট। আমি 5 পাঁচ হাজার ইঞ্চি। একটু উপরে, হ্যাঁ, আমার মাথায় যাচ্ছে না, 5-7 হাত হবে আর কি। এই যে এই গেটটা দেখুন কত নিচে। এই ছিল বন্দিশালা। আর ওই মাঝখানে ওই যে ওয়াটার গেট দেখলেন, ওইখান থেকে জল এসে এই মাঝের কুয়োটায় আসতো। হুম, এখান থেকে কুয়ো থেকে জল বের করা হতো। তামিলনাড়ু স্টেট গভর্নমেন্ট আর একই সঙ্গে সেন্ট্রাল গভর্নমেন্ট দুজনেই বেশ উদাসীন। এই জায়গাটাকে একটা বিরাট টুরিস্ট স্পট করা যায়। ওই দেশে হলে লোকে ঘুরতে যেত, চকচক করতো, কিন্তু এইখানে তো মেনটেন্যান্সের ব্যাপার। কিন্তু তা সত্ত্বেও বলবো খুব সুন্দর জায়গা। খুব ভালো লাগছে। আর খুব, জানি না, একটা অদ্ভুত ফিলিং যে 400 বছর আগে কিছু অন্যরকম মানুষ ভালো মন্দ সব এখান দিয়ে হেঁটেছে এবং তাদের কোনো চিহ্ন নেই, কিন্তু যা রয়ে গেছে খালি ইট পাথরের। চিহ্নই রয়ে গেছে, তারা নেই। ওই গোলমালে একটা গান আছে না, গুলজারের লেখা, হার্ডি বার্টনের মিউজিক, আনে ওয়ালা পল, আনে वाला पल जाने आने वाला। वाला पल जाने वाला है। তাতে একটা লাইন আছে, একবার ওয়াক্ত সে লম্হা গিরা কহি, ওয়াহা দাস্তা মিলি লম্হা কহি নেই। এরকম জায়গায় এলে সেটাই মনে পড়ে। সত্যি এখানে হিস্ট্রি পাবেন, গল্প পাবেন, সব পাবেন। সেই লোকগুলোর জীবন, হ্যাঁ, সেই মোমেন্টগুলো, তাদের সময়টা কিন্তু ধরা যাবে না, ভাবা যাবে না। হিস্ট্রি থাকবে খালি। এই আমরা ফার্স্ট ফ্লোরে চলে এলাম। এই হচ্ছে ডেনমার্কের কিং ক্রিশ্চিয়ান। হ্যাঁ, হেয়ার স্টাইলটাই তো আমার হেভি লেগেছে। উফ, তখনকার দিনে সবারই হেয়ার স্টাইল এরকম। তখন কি হেড এন্ড শোল্ডার ছিল না, আরো কিছু ভালো ছিল। না? লড়ালড়ি করলে বেশি দিন অনেকের শোল্ডারের উপর হেড থাকতো না, সেটা শুনেছি। এত লড়াই হতো তো। এখনো লড়াই কম হচ্ছে না। এখানে ড্যানিশ যা, এখানে তখনকার দিনের স্বাধীন মানে বেসিক্যালি সেই সময়ের যা যা। রাজা পেয়েছে আর কি। আর এটা তো দেখে মনে হচ্ছে নিউমার্ক ড্রেসগুলো দেখেন, এগুলো খুব ট্র্যাডিশনাল ড্যানিশ, মানে সেই যুগের ডেনমার্কের পোশাক পরা। হ্যাঁ, নিউ মার্কেটের কথা বলে নিউ মার্কেটে কি এমন কিছু আছে যেটা পাওয়া যায় না? জাস্টিস আচ্ছা, পাওয়া যাচ্ছে কি ক্রিসমাস থেকে এখন অক্টোবর হয়ে গেছে। সেটা অবশ্য পাওয়া যাচ্ছে না, সেটা আমরা সবাই জানি। ওই একটি জিনিস পাওয়া যায় না, ওটাকে জোগাড় করতে হয় লড়ে। যাই হোক, যাই হোক। আমার বলার জায়গা না এটা। হ্যাঁ, এখানে লাইটগুলো একটু অন্য ভালো হতো। আর এন্ট্রি ফি মানে প্র্যাকটিক্যালি কিছুই না, হ্যাঁ, মানে 5 টাকা 5 টাকা করে। 5 টাকা করে একজনের এন্ট্রি ফি। এন্ট্রি ফিটা একটু বাড়িয়ে এই জায়গার মেনটেন্যান্সটা বেটার করতে পারে। মিউজিয়ামে রাখা আছে মধ্যযুগের অনেক অস্ত্রশস্ত্রের নিদর্শন, যার কয়েকটা দেখে একটু শিউরে উঠতে হয়। রয়েছে 17-18 শতকের বেশ কিছু তরোয়ালও।
এই যেটা জং ধরেছে এইটা দেখে কিন্তু আমার জটায়ুর ভোজালির কথা মনে পড়ছে সোনার কেল্লায়। এইখানে রয়েছে তখনকার সময়ে পাওয়া একটা তিমি মাছের হাড়। এখানে তো ভার্টিব্রাল কলমটা দেখতে পাচ্ছি। বাবা, এক একটা ভার্টিব্রাল সাইজ দেখেছো? 5 লক্ষ বছর আগে স্টোন এজে, প্রস্তর যুগে এইখানে মানুষ ছিল এবং তারা যে অস্ত্র বা টুলস, যন্ত্রপাতি ব্যবহার করতো সবই পাথরের তৈরি। হ্যান্ড ল্যাক স্টোন টুলস 5 লাখ ইয়ার্স। এটা ছিল ইঙ্ক স্ট্যান্ড, মানে কালির দোয়াত, কালি দোয়াত। আর এইখানে পাম লিফ ইনস্ক্রিপশনস। ড্যান্সবক ঘুরে আমরা বাইরে বেরিয়ে এলাম। সকালে সেই পিচাভারামে খাওয়ার পর তারাঙ্গাবাড়ি এসে কিছু খাওয়া হয়নি, তাই ভাবলাম একটু ফল খাওয়া যাক। খেয়ে আমরা এগিয়ে গেলাম ফোর্টের ঠিক উল্টো পারে গভর্নরস বাংলোর দিকে। এই হচ্ছে গভর্নর হাউস, গভর্নরের বাংলো। 1620 সালে তো এই ড্যানিশ ফোর্ট বা বলুন ড্যানিশ এস্টাবলিশমেন্ট শুরু হয়েছিল ট্র্যাঙ্কিবারে। 1639 সালে ডেনমার্কের রাজা কিং ক্রিশ্চিয়ান দ্য ফোর্থ, সে কিন্তু খবর পায় যে এখানকার যে তৎকালীন যে গভর্নর ছিল পেসার্ট, তার কিছু ফাইন্যান্সিয়াল ইরেগুলারিটিস হচ্ছিল। তো সেই যাচ পড়তাল করার জন্য রাজা পাঠান উইলিয়াম লেলকে। তো উইলিয়াম লেল এখানে আসেন এবং দেখেন সত্যিকারের এই গভর্নর পেসার্ট কিন্তু ব্যাপক পরিমাণে টাকার তছনছ করছিল। তো যদিও লেয়াল এখানের জন্য কিন্তু রিয়েলি ভালো কাজ করছিল, কিন্তু স্বাভাবিকভাবে এখানের বেশ কিছু মানুষজন ওনার উপরে খাপ্পা হয়ে উঠেছিল। তার মূল কারণ ছিল এটাই যে যখন পেসার্ট এখানের গভর্নর ছিল, সে কিন্তু পাইরেসিকে খুব ভালোভাবে অ্যালাউ করতো। তো সুতরাং ড্যানিশ যত বিজনেসম্যান ছিল তাদের লেল আসাতে কিন্তু বিজনেসটা একদম লসে রান করছিল। তো শুরু হলো ডেনমার্কের ইতিহাসের এক কালো অধ্যায়, যাকে বলে দ্য ট্র্যাঙ্কিবার রেবেলিয়ন বা দ্য ট্র্যাঙ্কিবার মিউটিনি। যারা লেলের আন্ডারে তখন কাজ করছিল তারাই ওনার এগেনস্টে একটা বিদ্রোহ করে এবং ওনার এগেনস্টে ভুল জালি ডকুমেন্ট তৈরি করে ওনাকে ফর্জারির কেসে ফাঁসানো হয় এবং ফোর্সফুলি ওনাকে একটা জাহাজে বসিয়ে ডেনমার্ক পাঠিয়ে দেওয়া হয়। আর পরবর্তীকালে এই যে বিদ্রোহী দল যে ছিল তাদের যে হেড, তাকে এখানের গভর্নর করা হয় এবং যেদিন সে গভর্নর পোস্টে আসে সেই দিন থেকে আবার সে এই পাইরেসিকে অ্যালাউ করে দেয়। এই হলো গিয়ে এখানকার গভর্নর পেসার্টের গল্প। গল্প এখানে আরো আছে। এই ফোর্ট ড্যান্সবার্গকে ঘিরে অনেকগুলো ধুন্ধুমার যুদ্ধ হয়েছিল, যার অধিকাংশেরই সাক্ষী মুখোমুখি দাঁড়িয়ে থাকা এই গভর্নর হাউস। দরজাগুলোর সাইজ দেখেছো? গভর্নর কি এত লম্বা ছিল? ফ্র্যাঙ্কেবারের ইতিহাস অসম্পূর্ণ থেকে যায় যদি একজন মানুষের নাম না বলি, বার্থোলোমুস জিগেনবল্গ, যাকে ফাদার অফ ফ্র্যাঙ্কেবারও বলা হয়। জন্মসূত্রে জার্মান জিগেনবল্গকে 1706 সালে ডেনমার্কের রাজা চতুর্থ ফ্রেডরিক ফ্র্যাঙ্কেবারে পাঠান লুথেরান প্রোটেস্ট্যান্ট খ্রিস্টানিটির প্রচার করতে। অনেকেই নিশ্চয়ই জানেন যে খ্রিস্ট ধর্মে ক্যাথলিক আর প্রোটেস্ট্যান্ট এই দুটি মতাদর্শ, দুটি বিশ্বাস আছে। জিগেনবল্গ এবং ওনার সহকর্মীরাই ছিলেন ভারত উপমহাদেশে আসা প্রথম প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান মিশনারিজ।
জিগেনবল্ড খুব ভালো করে জানতেন যে স্থানীয় ভাষা না শিখলে ধর্মপ্রচার করা সম্ভব নয়। তাই ভারতে আসার 2 বছরের মধ্যেই উনি তামিল ভাষা রপ্ত করেন এবং বাইবেলের ওল্ড টেস্টামেন্ট আর নিউ টেস্টামেন্ট দুটোই তামিলে অনুবাদ করেন। 1712-13 নাগাদ জিগেনবল্ড ইউরোপ থেকে প্রিন্টিং প্রেস আনান তার অনুদিত বইগুলোকে ছাপানোর জন্য। খুব শিগগিরই তিনি ট্র্যাঙ্কিবারে পেপার মেকিং আর ইঙ্ক মেকিং এর কারখানাও তৈরি করেন। এইভাবে ক্রমে ট্র্যাঙ্কিবার প্রোটেস্ট্যান্ট ক্রিশ্চিয়ানিটি ছাড়াও দক্ষিণ ভারতের প্রিন্টিং টেকনোলজি, পেপার ম্যানুফ্যাকচারিং আর ইঙ্ক প্রোডাকশনের কেন্দ্র হয়ে ওঠে। বাইবেল ছাড়াও বিভিন্ন ইউরোপীয় সাহিত্য স্থানীয় তামিল ভাষায় অনুবাদ হতে থাকে এবং এর মাধ্যমে সাধারণ মানুষের পরিচয় হয় পৃথিবীর বিভিন্ন সভ্যতার সঙ্গে। জিগেনবল্গের স্ট্যাচু ছাড়িয়ে একটু এগিয়েই আমরা পৌঁছে গেলাম জায়ান চার্চের সামনে। 1701 সালে স্থাপিত এই চার্চ ভারত তথা ভারত উপমহাদেশের সর্বপ্রথম প্রোটেস্ট্যান্ট চার্চ। জায়ান চার্চের উল্টো দিকে রাস্তাটা পার করেই নিউ জেরুসালেম চার্চ, যার স্থাপনা হয়েছিল 1718 সালে স্বয়ং জিগেনবল্গের হাতে। আনফর্চুনেটলি তার পরের বছর 1719-এ জিগেনবল্গ মাত্র 36 বছর বয়সে মারা যান, আর ওনাকে সমাধিস্থ করা হয় তারই তৈরি এই নিউ জেরুসালেম চার্চের মধ্যে। জিগেনবল্গের ভগ্নপ্রায় বাসস্থান আজও আছে ট্র্যাঙ্কিবারে, আর সঙ্গে আছে তার প্রিন্টিং প্রেসের সব ইকুইপমেন্ট। আপনারা অনেকেই হয়তো গুটেনবার্গ বাইবেলের কথা শুনে থাকবেন, যে প্রথম প্রিন্টেড বই ছিল গুটেনবার্গ বাইবেল, যার খুব কম কপিজ রয়ে গেছে পৃথিবীতে। যদি আপনারা সুনীল গঙ্গোপাধ্যায়ের কাকাবাবুর একটা গল্প আছে, কাকাবাবু হেরে গেলেন, যদি ওটা পড়ে থাকেন, বা ওটা সিনেমাও একটা হয়েছিল, শুভাশিস চক্রবর্তী যাতে কাকাবাবুর ভূমিকায় অভিনয় করেছিলেন। তো গুটেনবার্গ বাইবেলের ওপর ওইখানে আর কি ওটা নিয়ে একটা চুরি যাওয়া নিয়ে, একটা কপি চুরি যাওয়া নিয়ে গল্পটা ছিল। সেরকম তামিল ভাষায় প্রথম প্রিন্টেড বাইবেল কিন্তু এই এখানে হয় ট্র্যাঙ্কিবারে। আচ্ছা, এই বলতে বলতে আরেকখানা ল্যান্ডমার্ক বিল্ডিং এর সামনে চলে এলাম। এখানে ছোট জায়গা, মানে এদিক ওদিক তাকালেই ল্যান্ডমার্ক বিল্ডিং। এটা ছিল ড্যানিশ কমান্ডার, মানে ড্যানিশ আর্মির কমান্ডারের বাড়ি। 1671 দেখতে পাচ্ছেন। হ্যাঁ, মানে জিগেনবল্গ আসার বেশ অনেক বছর আগে। এই ফোর্টের ঠিক সামনে এইখানটায় দেখুন, 9 জুলাই 1706 জিগেনবল্গ এইখানে এসে ল্যান্ড করেছিলেন। এবার ল্যান্ড করেছিলেন বলতে কি বোঝাচ্ছি, ল্যান্ড করেছিলেন ট্র্যাঙ্কিবার পোর্টে। ওই হলো ট্র্যাঙ্কিবার পোর্ট। ডেনমার্কের কত জাহাজ একসময় এখানে এসে ভিড়তো, রমরমা ব্যাপার ছিল। আর এখন দেখুন ব্যাস কতগুলো দেয়াল পড়ে আছে। ট্র্যাঙ্কিবার পোর্ট, যেখানে জিগেনবল্গ জাহাজ থেকে নেমেছিলেন।
আমরা চলে এলাম ট্র্যাঙ্কেওয়ারের লাস্ট ল্যান্ডমার্কে, যেটা আমরা দেখব। সেই ল্যান্ডমার্কটা ডেনমার্ক এখানে আসার থেকেও অনেক পুরনো। আমরা এখন দাঁড়িয়ে আছি মাসিলামানি নাথার টেম্পলের সামনে, যেটা তৈরি হয়েছিল 1306 সালে। সেই সময় পান্ডিয়া সাম্রাজ্য ছিল এবং পান্ডিয়া রাজা মারাবর্মন কুলশেখরা পান্ডিয়ান প্রথম, তার নেতৃত্বে এই মন্দিরটা তৈরি হয়েছিল। সেই মন্দিরের কিন্তু বেশিরভাগ অংশটা একদম নষ্ট হয়ে গেছে। এখানে পড়ে রয়েছে একদম ছোট একটা পোর্শন পুরনো মন্দিরে, সেটাও মাটির নিচে দেবে গেছে। হ্যাঁ মাত্র হাইট দেখাচ্ছে। হ্যাঁ, এবং নতুন সেই মন্দিরের ঢাঁচাই তৈরি করা হয়েছে, দেখবেন সামনে মন্দিরটা তৈরি হয়ে আছে। এইটা হচ্ছে নতুন মন্দির, আর পুরনো মন্দির এই যে এত নিচে, বাকিটা মাটির নিচে, বালির নিচে চলে গেছে। এইটুকু খালি উপরের পাটটা রয়েছে, যেটাকে বাকিয়ে এখনো লোকে ইউজ করে। হ্যাঁ, এই মন্দিরটা যদি ঠিক করে দেখেন তাহলে এই মন্দিরের আর্কিটেকচার কিন্তু তামিল আর্কিটেকচার আর চাইনিজ আর্কিটেকচারের মিশ্রণ। তার কারণ এটাই ছিল যে সেই সময় যদি চাইনিজ আর্কিটেকচার করা হতো তাহলে সমুদ্র পথে যে চাইনিজ ট্রেডার্সরা আসতো তারা এই জায়গাটার প্রতি অ্যাট্রাক্টেড হতো। তো ট্রেডকে এনকারেজ করার জন্য কিন্তু এই আর্কিটেকচার তামিল আর চাইনিজ আর্কিটেকচার মিলিয়ে করা। এবার একটু ডিনার করার সময় হলো। হ্যাঁ, সারাদিন ঘুরে ফিরে হ্যাঁ, ওপরের ফ্লোরেও আমাদের যেখানে রুম, সেখানে ওইখানেও শুধু ব্যালকানিতে বসে দেখতেই পাচ্ছেন লোকে খাচ্ছে। আমাদের ওখানেও বলেছিল, তা আমরা বললাম না, নিচে এসে খাবো। আজকে ডিনারের প্রথম উপাদানটি আসিয়া পৌঁছাইয়াছে আমাদের টেবিলের ওপর। টেবিলের কি ভালো বাংলা হয়? হিন্দিতে মেজ বলে, বাংলায় কি বলে? মেজ পেজ হয় না বাংলায়। মেজ মানে ভুট্টা দেখেছো তো না? আচ্ছা, যাই হোক, বাজে কথা ছাড়ি। প্রথমটা হচ্ছে চিলি স্কুইড, দেখে অত্যন্ত লোভনীয় লাগছে। এবার বাকি আরো জিনিসও আছে। এখানে হচ্ছে টাইগার প্রন, গ্রিল টাইগার প্রন, তার সঙ্গে রাইস, ফ্রেঞ্চ ফ্রাইজ, সর্টেড ভেজিটেবল, এখানে রয়েছে সস, আর এইখানে রয়েছে গ্রিল চিকেন উইথ রোজমেরি। তাহলে এবারে শুরুয়াত কিয়া যায়। হ্যাঁ জি। বাহ, গুড মর্নিং। সকালবেলা ওই পিয়ারে গেছিলাম সানরাইজ দেখতে, তো যা দেখলাম দেখুন। চলুন তাহলে ব্রেকফাস্টটা করে নিই, তারপরে আবার নেক্সট ডেস্টিনেশনের জন্য বেরোবো। ব্রেকফাস্ট খেতে খেতেই বাইরে বেশ বৃষ্টি নেমে গেল। সাংঘাতিক বৃষ্টি পড়ছে। বৃষ্টি না থামলে পার্কিং এ গাড়ি অব্দি যেতে পারবো না।
তাই বেরোতে একটু দেরি হয়ে গেল। ফাইনালি আমরা হোটেলের হিসাব মিটিয়ে বেরিয়ে পড়লাম ট্রাঙ্কেবার ছেড়ে আমাদের আগামী অফবিট গন্তব্যের দিকে, যা থাকছে আগামী পর্বে। এরপর আমরা যাচ্ছি প্রাচ্যের লুডসে। ফ্রান্সের লুডস তার অসাধারণ ব্যাসিলিকা এবং তাকে ঘিরে কিছু কিংবদন্তির জন্য পরিচিত। প্রত্যেক বছর কোটি কোটি মানুষ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে লুডসে যান। আসল লুডসের মতোই ভারতে আছে ভেলাঙ্কানি শহর, যাকে স্বয়ং ভ্যাটিকান থেকে লুডস অব দ্য ইস্ট আখ্যা দেওয়া হয়েছে। পরের পর্বে তাহলে দেখা হচ্ছে প্রাচ্যের লুডস ভেলাঙ্কানিতে। সেখানে দেখব পর্তুগিজ স্থাপত্যের অমোঘ সাক্ষ্য, সেই অলৌকিক শহরে যেখানে বিশ্বাস আর বাস্তবতা এক সূত্রে গাঁথা। আচ্ছা, এক্ষুনি একটা ব্যাপার হলো, এই মাইকে এক্ষুনি অ্যানাউন্স করলো সমুদ্র এখানে খুব রিস্কি হয়ে যাচ্ছে, জল যেভাবে বাড়ছে এখানে ইভ্যাকুয়েট করতে, এই লোকজন এখান থেকে এই যে প্যাক করে চলে যাচ্ছে। আমাদের সঙ্গে থাকুন, সঙ্গে চলুন, বিয়ন্ড নোন মাইলস্টোনস।